তিনি রুনা লায়লা। বাংলা সঙ্গীত জগতের সবচেয়ে শক্তিশালী তারকা বলতে যা বোঝানো হয়, রুনা লায়লা ছিলেন সেটাই। কথা কিন্তু সত্যি, তার আশেপাশে অতীতে কেউ কখনো ছিলই না এবং ভবিষ্যতেও আসবে। তার উপমা তিনি শুধু নিজেই। এমনকি বাংলাদেশে শুধু নয়, ইন্ডিয়া, পাকিস্তান সবকিছু মিলিয়ে উপমহাদেশের সর্বসেরা কালজয়ী শ্রেষ্ঠ শিল্পীদের তালিকায় সবার প্রথমে যে নামগুলো আসে, সেই নামের একটা ছিলেন রুনা লায়লা। তিনি জলজলে লুব্ধকের চেয়েও উজ্জ্বল নক্ষত্র। অথচ রুনা লায়লাকে সহ্য করতে হয়েছে অনেক অপমান, গঞ্জনা, বঞ্চনা। তাও এক বিচিত্র কারণে তার তারকা খ্যাতি হয়ে উঠেছিল তার কাল। রুনা লায়লা পাকিস্তানের আমলে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ তিন অঞ্চলে, তখন অবশ্য বাংলাদেশের জন্মই হয়নি, তবু তিন অঞ্চলেই সমানভাবে জনপ্রিয় ছিলেন। 60-এর দশক থেকে 70 দশকের বেশ ভালো একটা সময় রুনা লায়লা পাকিস্তানে অবস্থান করেছিলেন। অবস্থান করারই কথা, তখন তার পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান আলাদা কিছু ছিল না। রুনা লায়লা পশ্চিম পাকিস্তানের ওই অংশটায় দীর্ঘদিন বাস করেছেন। সেখানে পেয়েছেন প্রচুর তারকা খ্যাতি। তারপর একটা সময় যখন বাংলাদেশ স্বাধীন হয়, রুনা লায়লা নিজ মাতৃভূমির প্রাণে চলে আসেন বাংলাদেশে। তার তারকা খ্যাতি এতটা বেশি হয়েছিল, লোকজন রুনা লায়লার গান বলতে পাগল হয়ে যেত। এইরকমই একটা সময় বাংলাদেশে একবার একটা কনসার্ট হলো। সেখানে দেশের তাবর তাবর সঙ্গীত শিল্পীরা গান গাইলেন। সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী সহ আরো অনেকে। রুনা লায়লা স্টেজে উঠলেন সবার পরে, কিন্তু তার গান শেষ হতে না হতেই দর্শকের মধ্যে মুহুর্মুহু করতালি এবং তারা কেউই আর রুনা লায়লাকে ছাড়তে চাচ্ছেন না। তারা সবাই রুনা লায়লার কাছ থেকে আরো একটা গান শোনার জন্য আকুল আবেদন করলেন। রুনা লায়লা, তিনি দর্শকদের অন্তঃপ্রাণ। তিনি কি আর পারেন তাদের উপেক্ষা করতে? রুনা লায়লা সেটা না করে আরেকটা গান গাইবের প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক তখনই তখনকার যারা আয়োজক ছিলেন এবং যারা শিল্পী ছিলেন তারা তড়িঘড়ি করে অনুষ্ঠানটা বন্ধ করে দেন এবং ভরা মজলিসে রুনা লায়লার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়। ভীষণভাবে অপমানিত হন আমাদের শ্রদ্ধেয় আমাদের বরেণ্য শিল্পী রুনা লায়লা। পরে তিনি পত্রিকায় একটি বিবৃতি দেন যে তাকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। আর তখনই সৈয়দ আব্দুল হাদীদের মতো গুণীজন যারা ছিলেন, তারা সবাই আবার পাল্টা বিবৃতি দেন যে না, কাউকে অপমান করার চেষ্টা করা হয়নি। শুধু এটুকুই নয়, রুনা লায়লাকে তারা ঘোষিতভাবে বয়কট করে দেন এবং কোনো টেকনিশিয়ান, কোনো শিল্পী তার সাথে গান গাইবে না। যে সিনেমায় তার গান হবে সেই সিনেমায় আর কেউ গান গাইতে পারবে না। অর্থাৎ তার যেন গান একেবারেই গাওয়া বন্ধ হয়ে যায় এদেশে, তার সকল প্রকার চেষ্টা করা হয় এবং সত্যি সত্যি সেই বয়কট অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকে। চিন্তা করেন, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শিল্পী, তার কণ্ঠের জাদুতে আমাদের বিমুগ্ধ হয়ে থাকার কথা, অথচ সেই শিল্পীর গলাটাই বন্ধ করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয়েছিল শুধুমাত্র তার বিপুল জনপ্রিয়তার কারণে। মানে আজকে ভাবতেই কেমন অবাক লাগে না? এত জনপ্রিয় একজন মানুষ, শুধুমাত্র তার সহশিল্পীরা তাকে সহ্য করতে পারছে না, তার জনপ্রিয়তা মেনে নিতে পারছে না বলে সবাই একতাবদ্ধ হয়ে তাকে বয়কট করে দিয়েছিল। যা হোক, পরবর্তী সময়ে মাসুম পারভেজ সোহেল রানা, যিনি চিত্রনায়ক সোহেল রানা হিসেবে পরিচিত, তিনি এসেছিলেন। রুনা লায়লার পাশে তিনি দাঁড়িয়েছেন। তিনি রুনা লায়লাকে দিয়ে তার সিনেমায় গান গাইয়েছেন, মিন্টু আমার নাম সিনেমায়। তার এই প্রবল সাহসের কারণে পরবর্তীতে অলিখিতভাবে আস্তে ধীরে তার উপর থেকে সকল নিষেধাজ্ঞা উঠতে শুরু করে এবং রুনা লায়লা জানিয়ে দেন তিনি বাংলা চলচ্চিত্র ইতিহাসের কত বড় একজন শিল্পী। প্রত্যেকটা সিনেমায়, প্রত্যেকটা নাটকে তার গান চলতে থাকে। শুধু বাংলাদেশের চলচ্চিত্র শিল্পই নয়, তার প্রতি ঈর্ষান্বিত হয়েছিল খোদ বাংলাদেশ বেতারও। বাংলাদেশ বেতারের তৎকালীন হর্তাকর্তারা রুনা লায়লাকে বলেছিলেন, রেডিওতে গান গাইতে হলে অডিশন দিয়ে পাশ করতে হবে। একটাবার ভাবেন, সারা পৃথিবী যাকে এক নামে চেনে, যিনি কনসার্ট করে বেড়ান দেশে বিদেশে, সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে রেডিওতে গান গাইবার জন্য অডিশন দিতে হবে। রুনা লায়লা অবশ্য আর অডিশন এবার দিতে যাননি। তিনি বাংলাদেশ বেতারেই যাননি, কখনোই যাননি। দীর্ঘ কত বছর পর, গত বছর, গেল বছর 2024 সালে রুনা লায়লাকে বাংলাদেশ বেতার অনেক ভালোবেসে অনেক সম্মান দিয়ে নিয়ে গিয়েছিল। এই তার প্রথম বাংলাদেশ বেতারে যাওয়া। এবং আমি শুধু এটাই ভাবি যে হিংসা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে চমৎকার শিল্পী বলেই, বাংলাদেশের সবচেয়ে নামী, সবচেয়ে গুণী শিল্পী বলে যাকে সারা পৃথিবী এক নামে ডাকছে, এক নামে চিনছে, শুধুমাত্র এই কারণেই আমরা তাকে ব্রাত্য করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি রুনা লায়লা যাতে গান গাইতে না পারে। যাই হোক, পরবর্তীতে অবশ্য রুনা লায়লার জীবনে কিছু স্ক্যান্ডাল দেখা যায়। স্ক্যান্ডাল ঠিক বলবো না, রুনা লায়লার একাধিক বিয়ে ভেঙে যায়। আইনে আদালতে অনেক কিছুই হয় রুনা লায়লাকে নিয়ে, সন্তান তানি লায়লার উপর অধিকার নিয়ে। অবশেষে শেষ বেলায় তিনি আলমগীর সাহেবকে বিয়ে করে ফেলেন। লোকজন বলাবলি করে যে আলমগীর সাহেবকে তিনি ফাঁসিয়েছেন। ওটা সত্য কতখানি কতখানি মিথ্যে সেটা আমরা জানি না, তবে প্রায় সময় সাক্ষাৎকারে শোনা যায় যে আলমগীর সাহেব নাকি রুনা লায়লাকে প্রস্তাব দিয়েছিলেন। তখন অবশ্য খসরুর আলমগীরের সাথে তার সম্পর্ক ভাঙেই নাই। এই অবস্থাতেই পরকীয়ায় জড়িয়ে তারা দুজন সংসার জীবনে আবদ্ধ হয়েছে। তাতে কি এসে যায়, ব্যক্তিগত জীবনে তিনি কি করেছেন না করেছেন তা নিয়ে কিছুই যায় আসে না। শুধু আমরা এটুকুই বলতে পারি, জল জলে নক্ষত্রের মাঝে যদি দুই একটা কালো বিন্দুর মতো কিছুর উপস্থিতি দেখাও যায়, তাতে করে নক্ষত্রের কিছুই যায় আসে না। যেমন রুনা লায়লা আজীবন আমাদের মধ্যে থাকবেন শ্রেষ্ঠতম নক্ষত্র হিসেবে। তার চেয়ে ভালো, তার চেয়ে উজ্জ্বলতম জ্যোতিষ্কর কোথায় আছে পৃথিবীতে? নেই। তিনি রুনা লায়লা, সঙ্গীত জগতের শ্রেষ্ঠ মহারথী তিনি।
চলুন রুনা লায়লার একটা গান শুনে আমরা আজকে ভিডিওটা শেষ করি। আপনারা প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। पता नहीं किसकी रूप कहानी है जो मैं सुना रही हूँ। मेरी मोरा वर्गी चाल से ओ रेशम वर के बाल, मेरी मोरा वर्गी चाल से ओ रेशम वर के बाल, मेरे हाथ विच लाल रुमाल, मेरे हाथ विच लाल रुमाल, मेरी मोरा वर्गी चाल से ओ रेशम वर के